গল্পের বাক্স চ্যানেলে আপনারা শুনছেন সমরেশ মজুমদারের লেখা একটি উপন্যাস আত্মীয় স্বজন। আজ শুনবেন উপন্যাসটির ৭ম পর্ব। আর গল্প পাঠে আমি আপনাদের সাথে থাকব রোমানা নূপুর। অঞ্জনা ফিরে এলো চিঠি হাতে নিয়েই। এর মধ্যে পড়া হয়ে গেছে তার। পোশাকও পাল্টে ফেলেছেন। শাড়ি জামায় বেশ আঁটো সাঁটো। এসে সামনের সোফায় বসে জিজ্ঞাসা করল, এই দুপুরবেলায় এসেছেন, নিশ্চয়ই লাঞ্চ করেননি এখনো? না না, বাড়ি গিয়ে খাবো। কেন, আমার এই জায়গাটাকে বাড়ি বলে মনে হচ্ছে না? তা নয়, আসলে আচ্ছা, এবার চলি। আপনি তো অদ্ভুত মানুষ। কেন? এমন ভাব করছেন যে মনে হচ্ছে খুব খারাপ জায়গায় এসেছেন। না না, এ কি বলছেন? ঠিক আছে, তবে দুপুরে খাবো না। বাড়িতে একটা কাজ হচ্ছে। কাজ মানে উৎসব? উৎসব ঠিক নয়, ওই আর কি। শুদ্ধদেব সামলে নিল। বাবা মা নিজের শ্রাদ্ধ করছেন, তা অন্য কাউকে বলা যায় না। কি বিশ্রী ব্যাপার। সুরঙ্গমা আপনাকে খুব ভালোবাসে না? ওই আর কি, ও সবচেয়ে ছোট আর আমি সবচেয়ে বড়। সুরঙ্গমার সঙ্গে গোবিন্দলালের কিছু হয়েছে? হ্যাঁ, মানে আমি ঠিক ডিটেলস জানি না। স্বামী স্ত্রীর ব্যাপার। স্বামী স্ত্রীর ব্যাপার আপনি বোঝেন না? না। সে কি, আপনি বিয়ে করেননি? আগে না। হুমা, কেন? এই হয়ে ওঠেনি আর কি। আপনি তো স্কুলে পড়ান। হ্যাঁ, আপনি জানলেন কি করে? সুরঙ্গমা লিখেছে, শুনুন পড়ছি। আমার দাদার মতো ভালো মানুষ তুমি পৃথিবীতে খুঁজে পাবে না। যাকে বলে ভাজা মাছ উল্টিয়ে খেতে পারে না, ঠিক তাই। মেয়েদের থেকে সব সময় নিজেকে দূরে রাখে। সম্প্রতি একটা ব্যাপার দাদাকে ইনডাইরেক্টলি নষ্ট করতে চলেছে। তুমি যদি এ ব্যাপারে সাহায্য করতে পারো তাহলে খুব ভালো হয়। পড়া থামিয়ে অঞ্জনা হাসল। কি ব্যাপার বলুন তো? এত বছর নিজেকে ঠিক রেখে এখন কি কারণে নষ্ট হতে চলেছেন? শুদ্ধদেবের কান লাল হয়ে গেল এবং সেটা সে নিজেই বুঝতে পারল। দ্রুত মাথা নেড়ে বলল, ধুর, কি লিখতে কি লিখেছে মাথা ঠিক নেই। ও আচ্ছা, আপনি আমার কথা কিছু জিজ্ঞাসা করলেন না? আপনার কথা? আমি তো অঞ্জনা, সেটা জানেন। এই বাড়িটা আমাদেরই। এখন সব শরিক আলাদা, তাই কেউ কারো ব্যাপারে নাক গলায় না। মা মারা গিয়েছিলেন অল্প বয়সে। বাবার আমি ছিলাম। শেষ পর্যন্ত বিয়ে করলাম। বাবা এর বাড়িতে একাই থাকতেন। মাঝে মাঝে আমি আসতাম। স্বামীর সঙ্গে মতবিরোধ বাড়তে লাগলো নানান কারণে। শেষে বাধ্য হলাম ওকে ছেড়ে আসতে। বাঙালি মেয়েরা স্বামীর সংসার সহজে ছেড়ে আসতে চায় না, আমিও চাইনি। শেষ পর্যন্ত অপেক্ষা করেছি। উপায় না দেখে বাবাই আমাকে সাহস দিলেন। ফিরে এলাম এখানে। ডিভোর্স হয়ে গেল। আমার কপাল ভালো ছিল বলে কোনো বাচ্চা কাচ্চা হয়নি। বিয়ের আগে থেকেই চাকরি করতাম। মাইনে যা পাই তাতে ভালোই চলে যায়। ডিভোর্সের বছর তিনেক বাদে বাবা হঠাৎই মারা যান। এখন আছি, নিজেকে নিয়ে আছি। অঞ্জনা হাসল। এই হলো আমার গল্প। ও, শুনে আপনার কি মনে হলো? অনেক ঝামেলা গিয়েছে। ঝামেলা? তা বলা যেতে পারে। এরপর আত্মীয় স্বজন, এমনকি বাবাও চেয়েছিলেন আবার আমি বিয়ে করি, কিন্তু স্বামী হিসেবে ছেলেদের যে চেহারা আমি দেখেছি তাতে দ্বিতীয়বার ভুল করার ইচ্ছে আমার হয়নি। আপনি জানেন না শুদ্ধদেব, স্বামী স্ত্রীর মধ্যে যদি আন্ডারস্ট্যান্ডিং না থাকে তাহলে বিবাহিত জীবন কি বিষময় হয়। অঞ্জনা বললেন, তা তো বটেই। ব্যাপারটা তেমন পরিষ্কার না হলেও কথাটা বলে ফেলল শুদ্ধদেব। কিন্তু আপনার সমস্যা কি বলুন?
সমস্যা? না তো, কিছু নেই। ধ্যাত, পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যার সমস্যা নেই। তা অবশ্য, কিন্তু আপনি সবসময় মনের কথা বলতে দ্বিধা করেন, তাই না? আমি কিন্তু খুব খোলামেলা। দেখছেন না, একা একাই কথা বলে যাচ্ছি। কোনো মহিলা? মহিলা? না না, আমার কেউ নয়। পরিচিত? ধুর, আমার সঙ্গে আলাপই হয়নি। থাকেন কোথায়? আমাদের পাশে একটা ফ্ল্যাট বাড়ি আছে, সেখানে নতুন ভাড়াটে হয়ে এসেছে। তা মহিলা কি খুব সুন্দরী? সে অর্থে সুন্দরী বলা যাবে না, লম্বা টম্বা আছে আর কি। কিন্তু বিশ্বাস করুন, আমি তার নাম জানি না, সে আমাকে দেখেওনি। এসব সুরঙ্গ আমার কল্পনা। আপনি তাকে দেখেন? না মানে, চোখে পড়ে গেলে কি করব? চোখে পড়ে যায়? তার মানে ওই মহিলা এমন কিছু করেন যা করা উচিত নয়, আর সেটা আপনার চোখে পড়ে যায়, তাই তো? আজ্ঞে হ্যাঁ। এই আজ্ঞে টাজ্ঞে বলবেন না তো। তিনি কি বিবাহিতা? হ্যাঁ। তবে কীরকম যেন। কীরকম? মাঝে মাঝে মনে হয় দুটো স্বামী আছে। হেসে ফেলল অঞ্জনা। কি যা তা বলছেন! হুম, ওই মহিলা ভালো নন। আপনার ব্যাপারে আমার কিছু বলা উচিত নয়, আপনি নিশ্চয়ই কিছু মনে করবেন। না না, বলুন, মনে করব কেন? বলছেন? বেশ। আপনাকে শুধু বলবো, ওই মহিলার দিকে তাকাবেন না। আমি তো ইচ্ছে করে তাকাই না, আমার জানলার ধারেই ওদের ফ্ল্যাট। জানলায় গেলেই ওদের ঘরের ভেতর পর্যন্ত দেখা যায়। তাহলে তো জানলায় যাওয়া বন্ধ করতে হয়। সেটাই করবেন, অথবা জানলাটাকে বন্ধ করে রাখবেন। অঞ্জনা হাসল। আসলে আপনি বিয়ে করেননি তো, এসব দৃশ্য দেখলে মনের ওপর চাপ পড়বেই। যেমন অল্প বয়সে কোনো অ্যাডাল্ট উপন্যাস পড়লে কিশোরদের যা হয়। আপনি বুঝি বইপত্র পড়েন? ওটাই একমাত্র নেশা। আপনি? আমারও তাই। রবীন্দ্রনাথের উপন্যাসের কোন চরিত্র সবচেয়ে ভালো লাগে? লাবণ্য। বাহ। শরৎচন্দ্রের? চট করে শুদ্ধদেবের মনে পড়ল কিরণময়ীর কথা। একসময় কিরণময়ীকে তার মোটেই পছন্দ হতো না, কিন্তু ইদানিং সে কিরণময়ীকে অনুভব করতে পারছিল। বঞ্চনা মানুষকে কোন পর্যায়ে নিয়ে যায় তার চমৎকার উদাহরণ কিরণময়ী। সে মাথা নাড়ল। এত চরিত্র বলা যাবে না ঠিকঠাক। আপনার কিরণময়ীকে কেমন লাগে? প্রথমে খারাপ লাগতো অল্প বয়সে, এখন ওকে বুঝতে পারি। এই প্রথম হাসল শুদ্ধদেব। কোনো মহিলার সামনে এত সহজ হাসি সে এর আগে কখনো হাসতে পারেনি। জগন্নাথ ঠাকুর তার দক্ষিণা এবং সাজ সরঞ্জাম নিয়ে অনেকক্ষণ আগে চলে গিয়েছে। ছেলেমেয়েরা এখন যে যার ঘরে। মনোরমার মনে হলো সব শেষ হয়ে গেছে। যে মানুষের শ্রাদ্ধ হয়ে যায় তার আর পৃথিবীতে প্রয়োজন কি? এখন বেঁচে থাকা মানে নতুন করে পাপ সঞ্চয় করা। এই জীবনের সমস্ত পাপ পুণ্য আজ ঈশ্বরের পায়ে নিবেদন করা হয়ে গেছে। কিরকম শূন্য লাগছিল পৃথিবীটা। স্বামীর দিকে তাকালেন তিনি। সেই ইজি চেয়ারে শুয়ে জালনা দিয়ে বাইরে তাকিয়ে আছেন। আজ ওর মুখটাকেও অন্যরকম দেখাচ্ছে। সেই গম্ভীর শুকনো মুখের বদলে সম্পূর্ণ উদাসী এক মুখ। এই মুখ তিনি কোনো দিন দেখেননি। এই সময় দরজায় শব্দ হলো। মনোরমা দেখলেন সুদেব দাঁড়িয়ে আছে দরজা ধরে। আজ সেই ভোরবেলায় একবার দেখা দিয়েছিল, তারপর আর আসেনি। স্বপ্না বলেছিল অফিসে যায়নি, ঘরেই বসে আছে। এখন ছেলেকে দেখে অন্যরকম মনে হলো। এক দৃষ্টিতে তার দিকে তাকাবার চেষ্টা করছে, তারপর খাটের কাছে আসতে চাইল। সঙ্গে সঙ্গে তিনি বুঝতে পারলেন সুদেব প্রকৃতিস্থ নয়। ছেলে মদ খেয়ে তাদের ঘরে এসেছে বুঝতেই শরীর ঠান্ডা হয়ে গেল তার। বুদ্ধদেব এখনই জেনে যাবেন।
দ্রুত বিছানা থেকে নামলেন তিনি। নামতে গিয়ে পায়ের যন্ত্রণাটা বেড়ে গেল। দাঁতে দাঁত চেপে সেটাকে উপেক্ষা করে তিনি কয়েক পা হাঁটতেই সুদেব তার হাত জড়িয়ে ধরল। সেই সময় বুদ্ধদেব বললেন, ওভাবে খাট থেকে নামলে কেন? মনোরমা স্থির হয়ে গেলেন। তার মানে বুদ্ধদেবের নজর থেকে কিছুই এড়ায়নি। আর সঙ্গে সঙ্গে মাথা গরম হয়ে গেল মনোরমার। ঠাস করে ছেলের গালে চড় মারলেন তিনি। তোর এত বড় আস্পর্ধা! ওইসব ছাইপাশ গিলে ঘরে এসেছিস? নুয়ে পড়ল সুদেব। মারো, আরও মারো আমাকে। তোমার কাছে কতদিন মার খাইনি। আমি খারাপ, খুব খারাপ। আমার জন্য তোমরা চলে যাচ্ছ, আমি জানি। চলে যাচ্ছি? কোথায় যাচ্ছি? মনোরমা হতভম্ব। চলে না গেলে কেউ নিজের শ্রাদ্ধ করে? আমি তোমার অধম সন্তান। মা, আমাকে ক্ষমা করো। ক্ষমা চাইতে তোমার কাছে এসেছি আমি। সুদেব মনোরমাকে ধরে টলতে লাগল। ওকে বসতে বলো, নইলে তোমাকে নিয়ে পড়বে। শুদ্ধদেব গম্ভীর গলায় বললেন। অগত্যা ছেলেকে খাটে বসিয়ে দিলেন মনোরমা। খাটের বাজু ধরে বসল সুদেব। আমার খুব কষ্ট হচ্ছে মা। আমরা 3 ছেলে বাড়িতে থাকতে তোমরা নিজেরাই নিজেদের শ্রাদ্ধ করে গেলে। ওহ, কি অপদার্থ আমরা। মাথা ঝুঁকে পড়ল বুকে। বুদ্ধদেব বললেন, নেশার ঘোরেও তাহলে মানুষের চৈতন্য আসে? ছোট বৌমাকে ডেকে বলো ওকে ফিরিয়ে নিয়ে যেতে। না না বাবা, আমি ঠিক আছি। মদ খেয়ে কি কখনো আপনাদের কাছে এসেছি? কেউ কখনো বলতে পারবে? নেভার। আজ বড় কষ্ট হলো, তাই এলাম। আচ্ছা, চলি। উঠে দাঁড়ালো সুদেব। তারপর নিজেকে সামলাবার চেষ্টা করতে করতে ঘর থেকে বেরিয়ে গেল। মনোরমা আচমকা কেঁদে ফেললেন শব্দ করে। কেন? কান্না কেন আসে তোমার? বিরক্ত হলেন বুদ্ধদেব। এও দেখতে হলো আমাকে? শিক্ষিত ভদ্র পরিবারে এও হয়? কিছুই হয়নি। মদ খেয়েছে, নেশা হবেই। আশ্চর্য! তোমার কি মাথা খারাপ হয়ে গেল? বিন্দু মাত্র নয়। আগে হলে দুঃখ হতো, রাগও। এখন নিজের শ্রাদ্ধের পর আর ওসব কিছু হচ্ছে না। আমি তো থেকেও নেই, আমার ওসব কেন হবে? আমি যে তোমার মতো ভাবতে পারছি না। ভাবো, ভাবতে চেষ্টা করো। না, তার চেয়ে তুমি যা বলেছিলে তাই করো তাড়াতাড়ি। ঠিক আছে, পাঁজি দেখেছি। আগামীকাল খুব ভালো লগ্ন আছে। কিসের? মহাপ্রয়াণের। হেসে ফেললেন বুদ্ধদেব। একেবারে সরাসরি স্বর্গে যেতে পারবে। মা, দারুণ খবর আছে। হাঁপাতে হাঁপাতে ঘরে ঢুকল সুরঙ্গমা। মনোরমার মন এমন বিষণ্ণ ছিল যে তিনি কথা না বলে তাকালেন। সুরঙ্গমা সেটা লক্ষ্য না করে একটা খাম দেখালো। চিঠি এসেছে? কার? আমার, ঠিক আমার নয়, ওর মাসতুতো বোনের ননদ। সরকারি চাকরি করে, একা থাকে। বছর 40 বয়স, কিন্তু খুব সুন্দর দেখতে। কি ফিগার! সে তোকে এ বাড়িতে চিঠি লিখেছে? না না, একটা বিশেষ প্রয়োজনে দাদাকে পাঠিয়েছিলাম ওর বাড়িতে চিঠি দিতে। তাতে লিখেছিলাম আমার দাদার বিয়ে হয়নি, দেখো তো তোমার পছন্দ হয় কি না। দাদা ওর বাড়িতে গিয়ে 1 ঘন্টা গল্প করেছে, তারপর ওর চিঠি নিয়ে এসেছে। তাতে অঞ্জনা লিখেছে। কি লিখেছে পড়ছি, শোনো। হ্যাঁ, শুদ্ধদেব নামটি যিনি রেখেছিলেন তিনি ভবিষ্যৎ দেখতে পেয়েছিলেন। এমন শুদ্ধ মানুষ আমি কখনো দেখিনি। অপছন্দ হওয়া তো দূরের কথা, বোঝো। চোখ ঘোরালো সুরঙ্গমা। তোর দাদা? দাদা আবার কি বলবে?
যে মানুষ আমাদের মুখের দিকে তাকিয়ে কথা বলতো না, সে যখন 1 ঘন্টা অপরিচিত মহিলার বাড়িতে বসে গল্প করে এলো, তখন বুঝে নাও ওর মনের কথা। মেয়েটির কে কে আছে? নিজের বলতে কেউ নেই। মা বাবা মারা গেছে, কাকা জ্যাঠারা আছে, তবে তারা আলাদা থাকে। উফ, আমার যা আনন্দ হচ্ছে না। সুরঙ্গমা পারলে নাচে। মনোরমা স্বামীর দিকে তাকালেন, কোনো প্রতিক্রিয়া বুঝতে পারলেন না। জিজ্ঞাসা করলেন, তা 40 বছর বললি, এতদিন মেয়েটি বিয়ে করেনি কেন? করেনি কে বলল? করেছিল তো, অনেক দিন আগে ডিভোর্স হয়ে গেছে। সেই ছেলেটা নাকি আস্ত শয়তান। তারপর থেকে ও স্থির করেছিল একা থাকবে, কোনো ছেলেকে বিশ্বাস করতে পারছিল না। শেষ পর্যন্ত দাদাকে দেখে কি হয়েছে সেটা তো শুনলে। ডিভোর্সি? মনোরমার মুখ থেকে শব্দটা বেরিয়ে এলো। তুমি একটা পাগল। 50 পার হওয়া বুড়ো দামড়ার জন্য 22 বছরের কুমারী মেয়ে মালা নিয়ে অপেক্ষা করবে ভেবেছ? তোমার ছোট মেয়ে তো আজ বাদে কাল ডিভোর্সি হয়ে যাবে। তখন? প্রৌঢ়া বিধবা হলেও কিছু বলার ছিল না। আমি তাই বলেছি। মনোরমা তেতে গেলেন। বিয়ে যদি করবে এই সময়ে করলো না কেন? এই বয়সে কেউ নতুন মানুষের সঙ্গে মানিয়ে উঠতে পারে? আর মেয়েটি যখন ডিভোর্সি, তখন ওর মনে তো সবসময় সন্দেহ থাকবে। তাতে তোমার কি? তা তো ঠিক, বলতে হয় বললাম। হঠাৎ মনোরমা নিজেকে সামলে নিলেন। সুরঙ্গমা জিজ্ঞাসা করল, দাদা বিয়ে করলে তোমার আনন্দ হবে না মা? তোমাদের হলে আমারও হবে। তুমি ভাবতে পারছো না, দাদা যে বয়সে পৌঁছেছে সেটা ছেলেদের খুব খারাপ বয়স। ওই বয়সে মন বিপথগামী হয়। ট্রামবাসে তো তুমি ওঠো না, উঠলেই দেখতে পেতে লেডিস সিটের সামনে ওই বয়সী লোক উটের মতো দাঁড়িয়ে থাকে। বাচ্চা বাচ্চা মেয়েরা ওদের জ্বালায় স্বস্তিতে নামা ওঠা করতে পারে না। দাদা যদি তেমন কিছু করে ফেলে তখন কি হবে? তার চেয়ে বিয়ে করে সংসারী হোক। বুদ্ধদেব বললেন, বাহ, চমৎকার। তোমার ছোট মেয়ে যা জানে তা তুমি জানো না। যাও, তোমার দাদা বৌদিদের খবরটা জানিয়ে সুখী করো। শেষ সংলাপটি তিনি মেয়ের দিকে তাকিয়ে বললেন। সুরঙ্গমা ঠোঁট উল্টালো, তারপর ফুরফুরে পায়ে বেরিয়ে গেল। শুদ্ধদেবকে বিয়েতে রাজি করানো যেন তারই জয়। এখন খবরটা 2 বৌদিকে জানিয়ে ব্যবস্থা নিতে হবে। তারপরেই খেয়াল হলো কথাটা। হাজার হোক অঞ্জনা গোবিন্দলালের মাসতুতো বোনের ননদ। বিয়ের সম্বন্ধ করলে তাকে জানানো উচিত। মাসতুতো বোনের নিজের ননদ না হলেও সম্পর্কটা কাছের। কিন্তু গোবিন্দলালকে জানাবে কে? বড় বৌদিকে বলবে? না, সেটা খুব খারাপ দেখাবে। আড়ালে নিশ্চয়ই হাসাহাসি করবো ওরা। তাছাড়া এখনও তো তাদের ডিভোর্স হয়নি, দরখাস্তই করা হয়নি কোর্টে। অতএব তার নিজের জানালে ক্ষতি কী? সেই গোবিন্দলালের সঙ্গে কথা বলবে। গোবিন্দলাল বুঝবে ডিভোর্স হলেই সব শেষ হয়ে যায় না। ভালো সম্বন্ধ পেলে ডিভোর্সিরা আবার বিয়ে করে। না, এই বিয়েটা দিতেই হবে। সন্ধ্যের মুখে বুদ্ধদেব বাড়ি থেকে বের হলেন। দীর্ঘকাল ওই ঘরের বাইরে না যাওয়ায় আজ তার বেশ অস্বস্তি হচ্ছিল। ঘরের ভেতর চলাফেরা করতে তার অসুবিধে হয় না, কিন্তু এখন সিঁড়ি ভেঙে নামার সময় চোখ স্বচ্ছন্দ ছিল না, মাথাও যেন ঘুরছিল। নিচে নেমে এসে তিনি বেশ অবাক হলেন। এই যে উপর থেকে নামলেন, কেউ সেটা লক্ষ্যই করল না। যদিও সদর দরজাটা ভেতর থেকে বন্ধ করা আছে, তবু যে কোনো চোর এ বাড়ি থেকে বেরিয়ে যেতে অসুবিধায় পড়বে না। আলাদা সংসার হওয়ার পর যে যার ঘরের দরজা বন্ধ করে ভাবছে সে নিরাপদে আছে, অন্যের কথা ভাবছে না। তারপরে বুদ্ধদেবের মনে হলো, এসব কি ভাবছেন তিনি? এখন এ বাড়ির কথা ভাবার দরকার নেই তার। দরজা খুলে পা বাড়াতেই মনে হলো দরজাটা বন্ধ করা দরকার। ল্যাচ কি রয়েছে, কিন্তু চেপে দিলে ফিরে আসার সময় খুলে দেবে কে?
মনোরমার পক্ষে তো নিচে নামা সম্ভব নয়। তারপরই মনে হলো তখন দেখা যাবে, ভবিষ্যতের কথা চিন্তা করে কোনো লাভ নেই। গলিটা একই রকম রয়েছে। এটা কি গাছ, কবে বড় হলো? একটু দাঁড়ালেন বুদ্ধদেব। এ সবই ঠিকঠাক থাকবে অনেক কাল, শুধু তিনি থাকবেন না। পাড়ার রামকৃষ্ণ মেডিকেল স্টোর্সটা ছিল অনাথ বন্ধুবাবুর। তিনি গত হয়েছেন অনেক দিন। বুদ্ধদেবের সঙ্গে ভালো সম্পর্ক ছিল। ওর ছেলে এখন দোকানে বসে। তিনি দোকানে ঢুকতেই ছেলেটি, যার বয়স এখন 50, ব্যস্ত হলো। আরে মেসোমশাই, আপনি শুদ্ধদেবকে পাঠালেন না কেন? বসুন, এখানে বসুন। হাঁপাচ্ছিলেন বুদ্ধদেব। বাড়িয়ে দেওয়া টুলে বসলেন তিনি। রুমালে মুখ মুছলেন। ছেলেটি এক গ্লাস জল এগিয়ে দিল। নিন, খেয়ে নিন। দোকানে খদ্দের ছিল, তারা অবাক হয়ে তাকে দেখছে। জল খেলেন তিনি, খেয়ে ভালো লাগলো। ছেলেটি জিজ্ঞাসা করল, এখন কেমন আছেন? এই সময়ে মানুষ যেমন থাকে। তোমার বাবা ভাগ্যবান ছিলেন, তাই তার এই সময়টা আসেনি। তোমরা সবাই ভালো আছো? আছি। কোনো ওষুধ নিতে এসেছেন? হ্যাঁ, তোমার মাসিমার তো বাতের ব্যথা, ওটা বেড়েছে। কদিন এক ফোঁটা ঘুমাতে পারছে না। এর আগের বার ডাক্তার যে ঘুমের ওষুধটা দিয়েছিল সেটা দাও। ওর অবস্থা চোখে দেখা যাচ্ছে না। বুদ্ধদেব বললেন, কিন্তু মেসোমশাই, ওটা তো কড়া ওষুধ, প্রেসক্রিপশন ছাড়া বিক্রি করা নিষেধ। আজকাল আইন কানুন খুব কড়া হয়ে গেছে। পকেট থেকে বুদ্ধদেব পুরনো প্রেসক্রিপশন বের করলেন। সেবার ডাক্তার মাত্র 2টো ট্যাবলেট বরাদ্দ করেছিলেন। ছেলেটি দুশ্চিন্তায় পড়ল। তারপর বলল, আপনি বলেই দিচ্ছি, 2টোই দিই। আবার কেন ছোটাবে? ঘর বলতে রাখা ভালো, একটা পাতাই দাও। 1 পাতা? তুমি তো বিক্রি করার জন্য ওষুধটা দোকানে রেখেছো, তাই না? তোমার ভয় হতে পারে ওটা যদি মিসইউজ হয়। আমাকে তো চেনো, বাজে খরচ করার লোক আমি নই। তাছাড়া আজকাল আমারও চোখ থেকে ঘুম গেছে। প্রয়োজন আধখানা আমিও খেয়ে নিতে পারি, পারি না? না মেসোমশাই, আপনার পক্ষে কড়া ডোজ হয়ে যাবে। আপনি একটা হালকা রেস্টিলে খেতে পারেন, তাতেই ঘুম এসে যাবে। বেশ, আমার জন্য তাই দাও। তোমার বাবার কথা মনে পড়ছে। অনাথ বন্ধু বলতো, দাদা ঘুম নেই, 2 চোখ এক করতে পারি না। এখনো বেঁচে থাকলে যে কি বলতো। হয়তো বাবার কথা শুনে ছেলেটি নরম হলো। 1 পাতা ওষুধ বুদ্ধদেবের দাবি অনুযায়ী সে দিয়ে দিল, সঙ্গে বুদ্ধদেবের জন্য হালকা ট্যাবলেট। দাম নিয়ে খুচরো ফিরিয়ে দিয়ে বলল, নিতান্ত উপায় না থাকলে খাওয়াবেন না, হাফ ট্যাবলেটের বেশি নয়। বুদ্ধদেব মাথা নাড়লেন। তারপর টুকটুক করে হেঁটে খানিকটা দূরের দোকানে ঢুকলেন। সেখানেও একই রকমের কথাবার্তা। পাড়ার বৃদ্ধ মানুষটা যে সম্মান পায় তার সুযোগ নিয়ে সেখান থেকেও 1 পাতা কড়া ঘুমের ওষুধ জোগাড় করলেন তিনি। তারপর দোকান থেকে বের হতেই শুদ্ধদেবের মুখোমুখি। বাবা, আপনি একা একা বেরিয়ে এসেছেন? কেন, আমি কি শিশু যে হারিয়ে যাব? খেঁচিয়ে উঠলেন বুদ্ধদেব। না মানে, আমাকে বললেই আমি ওষুধ এনে দিতাম। তাই নাকি? আমি তো এনে দিই। শুদ্ধদেব কি বলবে ভেবে না পেয়ে কথাটা বলল। বুদ্ধদেব হাঁটা শুরু করলেন। এনে দিয়ে যখন গর্ব করে বলছো, আমরা যখন থাকবো না তখন 5 জনকে শোনাবে বাবা মায়ের সেবা কত করেছি, তাই না? না বাবা, এ কি কথা? এমন কথা আমি বলতেই পারবো না। পারবে পারবে, সব পারবে। আগে শুনেছি নিজের বোনের মুখের দিকেও তাকাতে পারতে না, এখন দিব্যি পরনারীর মুখের দিকে ঘন্টার পর ঘন্টা তাকিয়ে থাকতে পারো। লজ্জায় যেন নুয়ে পড়ল শুদ্ধদেব।
এতে লজ্জিত হবার কি আছে? মনের মানুষ তাহলে এতদিনে পেলে? এই যে তুমি একসময় জোর গলায় বলতে জীবনে কখনো বিয়ে করবে না, সেটা কি রাখতে পারলে? তাই এখন যে কথা বলতে পারবে না বলে মনে হচ্ছে, একসময় তা সাবলীলভাবেই বলবে। তাহলে তুমি বিয়ে করছো? বুদ্ধদেব বাড়ির দিকে এগোচ্ছিলেন। না, মানে আমি। শুদ্ধদেব কথা খুঁজে পাচ্ছিল না। তোতলাচ্ছ কেন? সেসব কথা ওঠেইনি। ওঠেনি? তাহলে তোলো। বুঝলে, আমার কোনো আপত্তি নেই। তুমি কয়লা খেলে আংড়া হাঁকবে, আমি তো সেটা দেখতে যাব না। শুদ্ধদেবী দরজা খুলেছিল। ওর পকেটে চাবি থাকে। ও বাড়ির প্রত্যেক ফ্ল্যাটের বাসিন্দারই সদর দরজার চাবি রাখে। বুদ্ধদেবরা নিচে নামেন না বলে ওদের চাবি দেয়নি কেউ। ঘরে পৌঁছে দিয়ে গেল শুদ্ধদেব। মনোরমা জিজ্ঞাসা করলেন, তোর সঙ্গে কোথায় দেখা হলো? মোড়ের মাথায়। পিন্টুর সঙ্গে কথা বলে বেরিয়েছি, তখন বাবাকে দেখলাম। আমি তো প্রথমে নিজের চোখকে বিশ্বাস করতে পারিনি। যাকগে, দেখা হয়ে গেল বলে নিয়ে আসতে পারলি। মনোরমা স্বামীর দিকে তাকালেন। বুদ্ধদেব তখন পাঞ্জাবি ছাড়ছেন। তারপর কোনো কথা না বলে বাথরুমে ঢুকে গেলেন। মনোরমা জিজ্ঞাসা করলেন, পিন্টুর বাড়িতে কেন গিয়েছিলি? সুরঙ্গমা যেতে বলেছিল। ও পিন্টুর সঙ্গে দেখা করে কেস নিতে বলেছিল। পিন্টু ওকে বলেছিল কয়েকদিন বাদে খোঁজ নিতে। পিন্টু কি বলল? ও বলল, সুরঙ্গমার উচিত ওর স্বামীর সঙ্গে আরেকবার বেশ খোলাখুলি কথা বলতে। স্বামী স্ত্রীর মধ্যে অনেক সময় মতবিরোধ ঘটে, আলোচনা করে সেটা মিটিয়ে নেওয়া যায়। ঠিক বলেছে সে, কিন্তু তোমার মেয়ে কি এ কথা শুনবে? সেটা তার উপর নির্ভর করছে। মনোরমা বললেন, তা ওর কাছে শুনলাম তুই বিয়ে করতে রাজি হয়েছিস। তুমি কি বলো? আমি যা বলবো সেই মতো তুই চলবি? তো নিজস্ব কোনো অভিমত নেই? মনোরমা জিজ্ঞাসা করলেন। আমি বুঝতে পারছি না কি করা উচিত। তাহলে আর বোঝার দরকার নেই, যা হচ্ছে তার উপর ছেড়ে দে। আমরা চাই তোরা সবাই সুখী হ। অনেক রাত হয়েছে, এবার খেয়ে দে শুয়ে পড়। মনোরমা বললেন। সে কেমন মেয়ে যে তার ছেলের বউ হয়ে এ বাড়িতে আসবে? মনোরমার ইচ্ছে করছিল তাকে দেখার। হাজার হোক শুদ্ধদেব তার বড় ছেলে। বড় ছেলের বউয়ের মর্যাদা আলাদা। কিন্তু পরক্ষণে সামলে নিলেন। এখন এসব ভাবা ঠিক নয়। তার শ্রাদ্ধ হয়ে গেছে। সংসারে মায়ের টানে আটকে থাকা আর শোভা পায় না। সঙ্গে সঙ্গে তার মনে রাগ এলো। এই মানুষটা চিরকালই এই রকম, উঠল বাইতো কটক যাই। শ্রাদ্ধ করব তো করে ফেললাম। এখন নিজেকে নির্লিপ্ত করে ফেলেছেন, কিন্তু মনোরমা পারছেন কই? জলে নামবো অথচ বেনি ভেজাবো না, এ কি তার পক্ষে সম্ভব? রাত্রে শোয়ার আগে তিনি বুদ্ধদেবকে বললেন কথাটা, বেশ রাগত স্বরেই। বুদ্ধদেব স্ত্রীর দিকে তাকালেন। কেন জড়াচ্ছ? শোনোনি, সংসারে থাকবে সন্ন্যাসীর মতো। সন্ন্যাসী কে? না, যার কোনো পিছুটান নেই। আমি পারছি না, তুমি যা বলেছিলে তাই করো। তুমি মন থেকে তৈরি? হ্যাঁ। বেশ, ইচ্ছে মানেই শুভ লগ্ন। আজ অনেক দিন পরে রাস্তায় নেমে বুঝলাম আমার দিন আগেই শেষ হয়ে গিয়েছে। শরীর যে বোঝা হয়ে গেছে, হাঁটতে গেলে হাঁপ ধরে। ঘরের মধ্যে চলাফেরা করে টের পাইনি। আর রাস্তার বাতাস এমন নোংরা যে নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছিল। এই যে দুপাতা ওষুধ জোগাড় করতে মিথ্যে কথা বলতে হলো। দেখো, এটাও তো অন্যায়। বেঁচে যতদিন থাকবে ততদিন তোমাকে একটা না একটা অন্যায় করে যেতেই হবে। তা দোকানদার মেসোমশাই বলে ডাকে, তাই দিয়ে দিল। দেওয়াটা বেআইনি।
অর্থাৎ আমি ওকে দিয়েও অন্যায় কাজটা করালাম। এসব শুনতে আমার আর ভালো লাগছে না। ও, বেশি কথা বলা অভ্যেস হয়ে গিয়েছে আমার। যাকগে, নতুন পাঞ্জাবিটা কোথায়? বলতে বলতে নিজেই আলমারি খুললেন বুদ্ধদেব। এত রাত্রে নতুন পাঞ্জাবি দিয়ে কি করবে? মনোরমা অবাক। পরব, এই তো। একজোড়া নতুন ধুতি পাঞ্জাবি আলমারি থেকে বের করলেন বুদ্ধদেব। তোমার নতুন শাড়ি নেই? সেটাই পরো। মিনিট 15 বাদে দুজনে খাটে এসে বসলেন। মনোরমার নতুন শাড়িতে অস্বস্তি হচ্ছিল। এক্কেবারে নতুন, ফলসও লাগানো হয়নি। স্বামীর দিকে তাকালেন। বাহ, অনেকদিন পরে বুদ্ধদেবকে আজ বেশ ভালো লাগছে। বুদ্ধদেব বললেন, কি দেখছো? অন্যরকম লাগছে। সাজি না বলে, বর বেশে যেদিন তোমাদের বাড়িতে গিয়েছিলাম সেদিন তো তোমার চোখের পলক পড়েনি, মনে আছে? তখন তোমার চেহারা খুব খারাপ ছিল। বাজে কথা। ফটো দেখো, মনে পড়বে। স্ত্রীর হাত ধরলেন বুদ্ধদেব। কত বছর হয়ে গেল না? হঠাৎই মনোরমা ডুকরে কেঁদে উঠলেন। তার পিঠে হাত রাখলেন বুদ্ধদেব। না, কেঁদো না। এ সময় কাঁদলে মন দুর্বল হয়ে পড়বে। হোক। কান্না গিলছিলেন মনোরমা। একটু সময় নিলেন বুদ্ধদেব। শোনো, তোমাকে আরেকবার জিজ্ঞাসা করি, এই সংসারে এমনভাবে বেঁচে থাকতে কি তোমার এখনো ইচ্ছে আছে? না। মাথা নাড়লেন মনোরমা। শুধু তোমার জন্য? তাই? হুম। আমাকে তুমি এখনো ভালোবাসো? এ কি কথা? ভালোবাসতে বাসতে ভালোবাসা তো একসময় পুরনো হয়ে যায়, তাই। ও, তুমি তো আমাকে ভালোবাসো না, তাই বুঝতে পারবে না। আমি তোমাকে ভালোবাসি না? কি জানি। স্ত্রীর মুখ কাছে টেনে নিয়ে এলেন বুদ্ধদেব। যদিও এখন ঘরে দরজা বন্ধ, পর্দাগুলো টান টান হয়ে আছে জানলায়, তবু কিরকম লজ্জা করতে লাগলো মনোরমার। তিনি চাপা গলায় বললেন, কি করছো? ততক্ষণে মনোরমার গালে ঠোঁট রেখেছেন বুদ্ধদেব। দ্বিতীয়বার ঠোঁট রেখে জিজ্ঞাসা করলেন, কি ভালোবাসি না? জানি না। মনোরমা নিজেকে ছাড়িয়ে নিতে চাইলেন, পারলেন না। তুমি আমাকে আদর করবে না? মনোরমা তাকালেন। তারপর দুহাতে স্বামীর গলা জড়িয়ে ধরতে গিয়ে আবিষ্কার করলেন তেমনভাবে পারছেন না। তার বাতে ফোলা হাত বিদ্রোহ করছে। বুদ্ধদেব স্ত্রীর ঠোঁটে চুমু খেলেন এবার। একটু চাপ দিতেই মনে হলো তার দম বন্ধ হয়ে যাবে। একই অনুভূতি হলো মনোরমার। একসময় এই কর্মটি কি গভীর আনন্দ ছড়াতো। সময় হারিয়ে যেত তখন। এখন সময়ের কাছে তারা দুজনে হেরে বসে আছেন। পরস্পরকে ছেড়ে নিঃশ্বাস নিতে গিয়ে হেসে ফেললেন দুজনেই। বুদ্ধদেব ঘড়ি দেখলেন। তারপর দুটো ঘুমের ওষুধের পাতা সামনে রেখে একটার পর একটা ট্যাবলেট বের করতে লাগলেন। মনোরমা দেখলেন সাদা চকচকে ছোট্ট ছোট্ট বড়ি। তিনি স্বামীর গায়ে হাত দিলেন। বুদ্ধদেব বললেন, কোনো টের পাবে না, ঘুমের মধ্যেই গভীর ঘুমের দেশে চলে যাব আমরা। ডাক্তারি শাস্ত্র মতে এর 6টা ট্যাবলেটই যথেষ্ট। আমরা 10-10টা খাবো এক একজন, কোনো চান্স রাখবো না। এখনই খাবো? স্ত্রীর দিকে তাকালেন বুদ্ধদেব। আবার ভেবে দেখো, মনে দ্বিধা এলে? তুমি? আমি তো সিদ্ধান্ত নিয়েই নিয়েছি। অনেক বেঁচেছি আমি, এসব মুখ দেখার জন্য বেঁচে থাকার আর কোনো মানে হয় না। বুদ্ধদেব মাথা নাড়লেন। প্রতিটি নতুন দিন মানে নতুন নতুন অপমান। আশা শব্দটা আমাদের জীবন থেকে চলে গিয়েছে,
ঠিক না? মনোরমা মাথা নাড়লেন। বুদ্ধদেব নিঃশ্বাস নিলেন। শ্রীকৃষ্ণের কথাই ধরো, যিনি অর্জুনকে বিশ্বরূপ দর্শন করিয়েছিলেন। পৃথিবীর যে কোনো সমস্যা এক মুহূর্তে সমাধান করে দিতে পারতেন। তার পায়ে একটা তীর এসে বিঁধল, আর তা থেকে সেপটিক হয়ে তিনি মারা গেলেন। এটা কি কেউ বিশ্বাস করতে পারে? পায়ে বিঁধে থাকা তীর বের করে ওষুধ লাগানো বা হাত বুলিয়ে দিলেই সেই ক্ষতকে তিনি সারিয়ে দিতে পারতেন, কিন্তু কিছুই করেননি। যদুবংশের অবস্থা দেখে চুপচাপ ক্ষতটাকে বাড়তে দিয়েছেন। গ্যাংগ্রিন হয়ে মারা গেলেন। এটাও তো স্বেচ্ছায় পৃথিবী ছেড়ে চলে যাওয়া ছাড়া আর কিছু নয়। কথাটা মনোরমারও মনে ধরল। শ্রীকৃষ্ণ ভগবান, কিন্তু মহাভারতে তার মৃত্যু কিছুতেই মেনে নেওয়া যায় না। বুদ্ধদেব যে ব্যাখ্যা করলেন সেটাই সত্যি। 2 গ্লাস জল সামনে রেখে বুদ্ধদেব বললেন, এসো ঘুমিয়ে পড়ি। মনোরমা বললেন, আগে আমি খাবো। কেন? পরে খেলে যদি মন ঘুরে যায়। মন শক্ত করো। না। তাহলে একসঙ্গে খাও। ট্যাবলেটগুলো স্ত্রীর হাতে দিলেন বুদ্ধদেব। একসঙ্গে গেলা যাবে না, 2টো করে এক এক ঢোকের সঙ্গে খাবে। ঠিক তখনই দরজায় শব্দ হলো। শুদ্ধদেব চিৎকার করছে, মা, মা! সঙ্গে মেয়েলি গলার কান্না, গলাটা সুরঙ্গমার। বুদ্ধদেব স্ত্রীর দিকে তাকালেন, কি করবেন ভাবলেন। মনোরমা নিঃশ্বাস চেপে বললেন, নিশ্চয়ই কিছু হয়েছে। বুদ্ধদেব মাথা নাড়লেন। ওষুধগুলোর ওপর বালিশ চাপা দিয়ে মনোরমাকে ইঙ্গিত করলেন সেখানে ঢুকিয়ে দিতে। তারপর বিছানা থেকে নেমে দরজা খুললেন। দরজার সামনে শুদ্ধদেব আর বাসুদেব, বৌমারা আর সুরঙ্গমা। তাকে দেখে সুরঙ্গমা হাউমাউ করে কেঁদে উঠল। তিনি জিজ্ঞাসা করলেন, কি হয়েছে? শুদ্ধদেব বলল, এইমাত্র খবর এসেছে গোবিন্দলালের মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়েছে। গোবিন্দলাল? বুঝতে অসুবিধে হলো বুদ্ধদেবের। ছুটকির বর? শুদ্ধদেব বলল, ও, তা তোমরা আমাদের কি করতে বলো? না মানে ও খুব ভেঙে পড়েছে, এখনই যেতে চাইছে। আমরাও। আমাকে যেতে হবে নাকি? না না, আপনাকে জানিয়ে গেলাম। কিন্তু গোবিন্দলালকে তো ডিভোর্স করছে, তার মানে আর স্বামী হিসেবে মানছে না। তার অ্যাক্সিডেন্ট হয়েছে বলে এত কাতর হওয়ার কি কারণ আমি বুঝতে পারছি না। কথাটা শোনা মাত্র সুরঙ্গমা আরও উঁচু স্বরে কেঁদে উঠল। দরজায় বুদ্ধদেব দাঁড়িয়ে আছেন বলে সে ভেতরে ঢুকতে পারছিল না। বুদ্ধদেব বললেন, যা করার তা করো, এত কাঁদবার কি আছে? হঠাৎ সুরঙ্গমা বলল, তুমি তুমি কি নিষ্ঠুর! তাই? বুদ্ধদেব আর দাঁড়ালেন না, ঘরে ফিরে এলেন। ওরা চলে গেল। সর্বাণী এলো মনোরমার কাছে। মনোরমা পাথরের মতো বসে আছেন। সর্বাণী বলল, আমি ওদের নিষেধ করেছিলাম এত রাত্রে আপনাদের না ডেকে। মনোরমা বুকে হাত দিলেন। তার সমস্ত শরীর ঘামছিল। তিনি আর বসে থাকতে পারছিলেন না। ধীরে ধীরে শুয়ে পড়লেন। সর্বাণী শাশুড়ির মুখের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করল, এ কি, আপনি এত ঘামছেন কেন? কি হয়েছে আপনার? মনোরমা কথা বলতে চাইলেন, কিন্তু তার জিভ জড়িয়ে যাচ্ছিল। সর্বাণী চিৎকার করে উঠতেই বুদ্ধদেব তড়িঘড়ি করে এগিয়ে এলেন। কি হয়েছে মনোরমা? বুকে হাত দিলেন মনোরমা। খুব কষ্ট হচ্ছে। অ্যাম্বুলেন্স এসে যখন মনোরমাকে নিয়ে গেল, তখন বুদ্ধদেব পাথরের মতো বসে। এই ঘর থেকে স্ট্রেচারে শুয়ে ওরা মনোরমাকে বের করল। এরই মধ্যে তিনি ঘুমের বড়িগুলো সরিয়েছেন। প্রথমে সন্দেহ হয়েছিল মনোরমা ইতিমধ্যে সেগুলো খেয়ে নিয়েছে কিনা। গুনে দেখলেন সবকটাই আছে। ভোরবেলায় বাসুদেব ফিরে এলো। অবস্থা খুব খারাপ, বেশ খারাপ।
ডাক্তার কোনো আশা দেয়নি। খবরটা শুনে দরজা বন্ধ করলেন বুদ্ধদেব। তার কেবলই মনে হতে লাগল মনোরমা তাকে ফাঁকি দিয়ে বেঁচে গেলেন। যে যাওয়ার ওদের একসঙ্গে যাওয়ার কথা ছিল সেই কথা মনোরমা রাখলেন না। গ্লাসটার জল ভরা ছিল। এক মুঠো ঘুমের ওষুধ আর গ্লাস নিয়ে তিনি জানলার সামনে দাঁড়ালেন। মুঠোর চাপে পর্দাটা সরিয়ে দেখলেন ভোর হব হব করছে। এখনই সূর্য উঠবে। এই সূর্যোদয় মনোরমার কখনো দেখতে পাবে না। ছোলা ভাজা খাওয়ার মতো একটার পর একটা ট্যাবলেট মুখে ছুঁড়ে দিয়ে জল গলায় ঢেলে গিলছিলেন তিনি। স্বর্গ আছে কিনা তিনি জানেন না, তবে নরক থেকে মনোরমার আগেই বেরিয়ে যাবেন তিনি। স্ত্রীর কাছে হার মানতে লজ্জা নেই, কিন্তু এক্ষেত্রেও তিনি আগেই যেতে চান। শুদ্ধদেবী আবিষ্কার করেছিল। অনেক ডাকাডাকির পর সাড়া না পেয়ে দরজা ভেঙে দিল সে লোক এনে। ঘরে ঢুকে দেখেছিল ইজি চেয়ারে শুয়ে আছেন বুদ্ধদেব, চোখ বন্ধ। বুকে মাথা রেখে সে টের পেল এখনও হৃদযন্ত্র চলছে। তৎক্ষণাৎ তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। না খাওয়া বাকি ট্যাবলেটগুলো জানিয়ে দিয়েছিল বুদ্ধদেব কি করেছেন। 3 ভাই তারপর ব্যতিব্যস্ত। একই দিন রাতে 3 জন হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছে। সুরঙ্গমার বর গোবিন্দলালের চোট যতটা আশঙ্কা করা হয়েছিল ততটা নয়। সেন্স ফিরেছে। পরীক্ষা করার পর ডাক্তার বলতে পারবেন সে বিপদমুক্ত কিনা। মনোরমা একই অবস্থায় রয়েছেন। তার অক্সিজেন এবং স্যালাইন চলছে। পাম্প করে পেট থেকে ওষুধ বের করার চেষ্টা করা হয়েছিল বুদ্ধদেবের। কিছুটা বেরিয়েছে, কিছুটা ইতিমধ্যেই গলে গিয়ে সক্রিয় হয়েছে। সুদেব ভেবে পাচ্ছিল না বুদ্ধদেবের মতো বাস্তব বুদ্ধিসম্পন্ন মানুষ আত্মহত্যা করতে গেলেন কেন। বাসুদেব বলেছিল মা মারা যাবেন ভেবেই হয়তো, কিন্তু সুদেবের মনে হয় না সে কথা। অতগুলো ঘুমের ট্যাবলেট নিশ্চয়ই আগে থেকে জোগাড় করে রেখেছিলেন। নিজেদের শ্রাদ্ধ করে ফেলাটাও নিশ্চয় কোনো কথা মাথায় রেখে। তারপরে খেয়াল হলো শ্রাদ্ধটা হয়েছে অপঘাতে মৃত্যু হয়েছে ধরে নিয়ে। তার মানে বুদ্ধদেব জানতেন তিনি আত্মহত্যা করবেন। স্ত্রীকে ভালোবাসেন, তিনি চলে গেলে সহ্য করতে পারবেন না ভেবে আত্মহত্যা করেননি। সেই রাত্রে মারা গেলেন বুদ্ধদেব। অনেক চেষ্টা করেও ডাক্তাররা তাকে বাঁচাতে পারলেন না। মৃতদেহ ছেলেরা কাচের গাড়িতে চাপিয়ে শ্মশানে নিয়ে গেল। যেহেতু এটা আত্মহত্যা, তাই পুলিশের একটা ভূমিকা ছিল। সুদেব তার পরিচিতদের ধরে ব্যাপারটা ম্যানেজ করতে পারল। যে মানুষটা সারা জীবন মাথা উঁচু করে বেঁচেছিলেন, অবসর নেবার পরও যিনি স্বাতন্ত্র্য বজায় রেখে চলেছিলেন, তিনি কি অসহায় মুখ নিয়ে ইলেকট্রিক চুল্লির মধ্যে চলে গেলেন। কয়েক ঘন্টার পর তার সমস্ত অস্তিত্ব লুপ্ত হয়ে গেল। শুধু এক কড়াই ছাই আর হাড়গোড়, যা অন্য মানুষের থেকে আলাদা করা কখনোই যাবে না। গল্পের বাক্সবাই রোমানানুপুর চ্যানেলে এতক্ষণ আপনারা শুনছিলেন সমরেশ মজুমদারের লেখা একটি উপন্যাস আত্মীয় স্বজনের 7ম পর্ব। আর এতক্ষণ গল্প পড়ে শোনাচ্ছিলাম আমি রোমানানুপুর।